সাদিক কায়েম পরিষ্কার করে বলেছেন যে কিভাবে তারা গোপনে ছিলেন তাদের সাংগঠনিক কৌশল হিসেবে, তাদের সাংগঠনিক সিদ্ধান্ত হিসেবে, কিন্তু কি করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি, বাংলাদেশের ছাত্র রাজনীতির গতি প্রকৃতি এবং বাংলাদেশের শেখ হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী রাজনীতির মূল গতিপথ নির্ধারণে একেবারে সম্মুখ সারিতে ভূমিকা রাখছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি, জিএস, এজিএস সহ ডাকসুর মূল সেক্রেটারি পদগুলোর 12টির মধ্যে 9টি শিবির বিজয় করবার পর যে নেতারা বেরিয়ে এলেন, বিশেষ করে ভিপি, জিএস, এজিএস, এই যেই ব্যক্তিরা এই বড় পদগুলোতে, মানে সকলের মনোযোগের কেন্দ্র থাকে যে পদগুলো, সেই পদগুলোতে যারা বিজয়ী হলেন তারা যে বাংলাদেশের রাজনীতিতে জাতীয় নেতা হিসেবে আবির্ভূত হবেন, আগামী কয়েক দশকের রাজনীতিতে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, তা একরকম নিশ্চিত। সারা বাংলাদেশ সাদিক কায়েমকে তার নামে এবং কাজে পূর্ণাঙ্গভাবে চিনল, তা কিন্তু মাত্র 1 বছর এখনো পূর্ণ হয়নি। 1 বছর আগে, আমার ধারণা 20-21 সেপ্টেম্বরের দিকে গত বছর 2024-এর 5ই আগস্ট আওয়ামী লীগের পতন, শেখ হাসিনার পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য একটা সভা ডেকেছিলেন। সেই সভায় তিনি প্রথমবারের মতো ছাত্রদল, ছাত্র ইউনিয়নের পাশাপাশি ছাত্র শিবিরকে আমন্ত্রণ জানান। বিক্ষোভে ফেটে পড়ে ছাত্রদল, ছাত্র ইউনিয়ন সহ দলগুলো, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে 90-এর পর থেকে সকল রাজনৈতিক দলের, মানে ছাত্র সংগঠনগুলো মিলে, ছাত্রলীগ, ছাত্রদল, বাম সংগঠন, ছাত্র ইউনিয়ন, এরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে, অলিখিত সিদ্ধান্ত ছিল যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বৈঠকে শিবিরকে আমন্ত্রণ জানাবে না, শিবির বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি করতে পারবে না। এই মানে অলিখিত এক সিদ্ধান্ত প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2024-এর আগস্টের পর সেপ্টেম্বর মাসে যখন উপাচার্য ভাঙলেন, সেই বৈঠকটিতে, ঠান্ডা মাথায় বৈঠকটিতে অংশ নিয়ে শেষ করে ছাত্রদল, ছাত্র ইউনিয়নের বিরোধিতার মুখে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সামনে প্রথম সাদিক কায়েম জানালেন তার নাম সাদিক কায়েম, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের রাজনীতি বরাবরই ছিল, তারা প্রকাশ্যে আসছিলেন না প্রতিকূলতার জন্য। দেখুন 80-90-এর দশকেও, মানে 77 সালে তো ছাত্র শিবির আবার সংগঠিত হলো, 72-এ নিষিদ্ধ হয়ে গেল ইসলামী ছাত্র সংঘ, ছাত্র শিবির হিসেবে গঠিত হলো 1977 সালে জিয়ার আমলে। এরপর 80-র দশকে জুড়ে কিন্তু ক্রমাগত একরকমের শক্তি বৃদ্ধি করেছে এবং ব্যাপক প্রভাবশালী ছিল বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে জামায়াতে ইসলামী, মানে ছাত্র শিবিরের রাজনীতি 70-80-র দশকে। এরপর 90-এ এসে একই সঙ্গে জাতীয় পার্টির, জাতীয় ছাত্র সমাজ আর ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে দেয় বাকি দলগুলো, কিন্তু ছাত্র শিবির কখনো বিশ্ববিদ্যালয়গুলোতে সরে যায়নি, গুলো থেকে সরে তো যায়নি, এমনকি শেখ হাসিনার 1.5 দশকে যখন ছাত্র শিবিরের রাজনীতি করা একরকমের নিষিদ্ধ ছিল, মানে তিনি তার আমলে, আওয়ামী লীগ আমলে ছাত্র শিবিরের নামে বা জামায়াতে ইসলামীর নামে যে কোনো জায়গায় সংগঠিত হলেই গিয়ে গ্রেফতারের ঘটনা ঘটত, এখানে জঙ্গি তৎপরতা চলছে এমন অভিযোগেও গ্রেফতারের ঘটনা ঘটত। এই রকম প্রতিকূলতার মধ্যেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির তার রাজনীতি চালিয়ে গেছে। সেপ্টেম্বরে বেরিয়ে এলেন সাদিক কায়েম এবং তখন জানা গেল এই সাদিক কায়েম হচ্ছেন সেই ব্যক্তি যিনি প্রথম ডক্টর ইউনূসকে যোগাযোগ করেছিলেন জুলাই মাসে, আগস্ট মাসের 3 তারিখে, যাতে তিনি এসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। আগস্ট মাসের 3 তারিখে তার কথা হয়েছিল যখন প্যারিসের হাসপাতালে শুয়েছিলেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসকে এই ফোনটি সাদিক কায়েম কি হঠাৎ করে দিতে পারেন? সাদিক কায়েম, এস.এম. ফারহাদরা জুলাই আগস্ট আন্দোলনের মূল সমন্বয়কারী, কৌশল নির্ধারণকারীর ভূমিকা পালন করছিলেন। সাদিক কায়েম হচ্ছেন সেই ব্যক্তি, জুলকারনাইন সায়ের, আল জাজিরার সাংবাদিক, তিনি ফেসবুক পোস্টে লিখেছিলেন যখন সাদিক কায়েম গত সেপ্টেম্বরে বেরিয়ে এলো তখন, যে তাই এই ছেলেটির নাম সাদিক কায়েম, আমি তাকে সালমান নামে চিনতাম। 19-20 জুলাই থেকে জুলকারনাইন সায়েরের সঙ্গে এই সাদিক কায়েম যোগাযোগ রাখতেন সালমান নামে এবং তখন তিনি সবার কাছে নিজের পরিচয় দিতেন সালমান নামে। এবং তখনকার যারা সমন্বয়কারী হিসেবে, যাদেরকে তারা সামনের মুখ হিসেবে নির্ধারণ করেছিলেন, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, হাসনাত, সার্জিস, এদের নিরাপত্তা
নিরাপত্তার বিষয় সমন্বয় করা থেকে শুরু করে কখন কোন বার্তা যাবে, কার সঙ্গে কাকে যোগাযোগ রাখতে হবে, আন্দোলন থিতিয়ে পড়ছে কিনা, আন্দোলন কি করে চাঙ্গা করতে হবে, কোন কৌশলের পর কোন কৌশল নির্ধারণ করতে হবে, সেখানেও কিন্তু সংগ্রামের অত্যন্ত ঘনিষ্ঠ সাথী ছিলেন সাদিক কায়েম আর ফারহাদ। সাদিক কায়েম রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2016-17 সেশনের, এবং সাদিক কায়েম খাগড়াছড়ির ছেলে, পাহাড় থেকে এসেছেন। তাকে শিবিরের পরিচয় প্রকাশ্যে আসার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হিল সোসাইটির ছেলে হিসেবে জানতো, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের একজন সদস্য হিসেবে তাকে চিনতেন। সাদিক কায়েম বিবিসিকে বলেছেন তিনি স্কুল থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। দেখুন, খাগড়াছড়ি থেকে এই যে ছেলেটি এসেছেন, সাদিক কায়েম যে এসেছেন বাংলাদেশের রাজনীতিতে, আর এস এম ফারহাদ এসেছেন রাঙামাটি থেকে। তারা দুজনেই পড়েছেন বাইতুস শরফ মাদ্রাসায়, মানে দাখিল পাশ করেছেন একজন খাগড়াছড়ির বাইতুস শরফ থেকে সাদিক কায়েম, আর এস এম ফারহাদ পড়েছেন দাখিল পাশ করেছেন, মানে মাধ্যমিক পর্যায়ের পরীক্ষাটি পাশ করেছেন রাঙামাটির বাইতুস শরফ মাদ্রাসা থেকে। এরপর দুজনেই পড়েছেন চট্টগ্রামের বাইতুস শরফ মাদ্রাসায়। এই দুজন যে পাহাড়ি এলাকা থেকে এলেন সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য করার মতো বিষয়। দেখুন, বাংলাদেশে মানে আমাদের অনেকের সমতল ভূমি তো বেশিরভাগটা, অনেকের সারা জীবন কেটে যায়, কখনো পাহাড়ের সঙ্গে দেখা হয় না। এই যে তারা জন্মালেন, বড় হলেন, বা আমি জানি না জন্ম সেখানে কিনা, মানে এই যে তারা স্কুল কলেজ পাশ করলেন, দাখিল আলিম পাশ করলেন এই মাদ্রাসাগুলো থেকে, দাখিল আলিম পাশ করলেন এই মাদ্রাসাগুলো থেকে, তাতে বোঝা যায় যে তারা কিন্তু একটা অন্য পরিস্থিতিতে বড় হয়েছেন। মানে জিয়ার আমলে 70 দশকের শেষে বাঙালি সেটলার যখন পাহাড়ে পাঠানো হয়, তখন দেখেন পরিস্থিতিটা হচ্ছে, একদিকে পাহাড়ের সশস্ত্র গোষ্ঠীগুলো স্বায়ত্তশাসনের দাবিতে, পাহাড় স্বাধীন করে ফেলার দাবিতে আন্দোলন করছে, সশস্ত্র যুদ্ধ করছে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে। এবং ওই পরিস্থিতিতে জিয়াউর রহমান ঠিক করেন যে একদিকে পাহাড়কে যাতে বিচ্ছিন্ন করে না ফেলা যায় বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে, সেই চক্রান্ত মানে সেই সশস্ত্র গোষ্ঠীগুলোর সেই প্রক্রিয়া রুখে দিতে এবং পাহাড়ে বাঙালি বসতি স্থাপন করতে, মানে বাংলাদেশের অংশ হিসেবে এটাকে ক্লেইম করতে, তিনি এক রাজনৈতিক কৌশল হিসেবে নির্ধারণ করেন যে বাঙালিদেরকে তিনি সেখানে নিয়ে সেটেল করান, মানে তিনি সেখানে বাঙালিদের বসতি গড়ে তোলার জন্য প্রক্রিয়া শুরু করেন। এবং একদল বাঙালিকে পাঠানো হয়, অনেকে বলেন অনেক দাগি আসামিকেও সে সময় পাঠানো হয়েছে, কারণ বাঙালি তো সমতলের মানুষ, বাঙালি তো সেখানে গিয়ে আসলে বসবাস করতে চাইবে না। মানে একটা ভীষণ অজানা অচেনা পরিবেশ, টেরেইন যেটাকে বলে, একটা একেবারে অজানা অচেনা পরিবেশ, পরিস্থিতি, জলবায়ুর মধ্যে গিয়ে এই বাঙালিরা কিন্তু নিজেদের জীবন, নিজেদের জীবিকা গড়ে নিয়েছেন। এবং সেই রকম একটি পরিবারের, সেরকম দুটি পরিবারের সদস্য কিন্তু তার মানে সাদিক কায়েম এবং এস এম ফারহাদরা। ওই পাহাড়ে বিএনপি, আওয়ামী লীগ সহ অন্য রাজনৈতিক দলগুলো তেমনভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, মানে ওই যে বলছিলাম দুর্গম এলাকা, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য যায়নি। তারা ভেবেছে সেখানে পাহাড়ের নিজস্ব রাজনীতি আছে, পাহাড়েরই বিভিন্ন গোষ্ঠী আছে। কিন্তু জামায়াতে ইসলামী সেই 70-এর দশক থেকেই অত্যন্ত সক্রিয় ছিল সেখানে রাজনীতির বিকাশে, তাদের রাজনৈতিক আদর্শের বিকাশে। একদিকে তারা যেমন সেই রাজনৈতিক আদর্শের বিকাশ করতে গিয়ে জামায়াতে ইসলামী পাহাড়ে যে দুর্গম জায়গায়, মানে একেবারে অচেনা পরিবেশে যেই বাঙালিরা নিজেদের জীবন জীবিকা তৈরি করার জন্যে গেলেন, সেই বাঙালিদের পাশে দাঁড়িয়েছে। ঠিক তেমনি তাদের ধর্মচর্চা, ধর্মীয় শিক্ষার বিকাশ, সেসবে একেবারে সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অন্যদিকে বাঙালিদের যে রাজনীতি, মানে পাহাড় শুধু পাহাড়িদের নয়, পাহাড়িদেরও এবং বাঙালিদেরও, কারণ সবই বাংলাদেশের অংশ, সেই রাজনীতির মূল মুখপাত্র হয়ে উঠেছে জামায়াতে ইসলামীর রাজনীতি। কাজেই এই যে সাদিক কায়েম, এস এম ফারহাদ, তাদের যে আদর্শিক ভিত্তি, তাদের যে তৈরি হওয়া রাজনৈতিক ভিত্তি, সেখানে বরাবর সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবং সে কারণেই সাদিক কায়েম যেমনটা বলেছেন, একেবারে স্কুল পর্যায় থেকেই তিনি কিন্তু রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছেন। কারণ পাহাড়ের
বাঙালি সেটলার পরিবারগুলোর জন্য এই রাজনৈতিক ভূমিকা রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। দেখুন, সাদিক কায়েমের একটা ভিডিও দেখছিলাম, সেখানে সাদিক কায়েম বলছিলেন তার বাবার কাপড়ের ব্যবসা ছিল এবং স্কুল থেকে সময় পেলেই তিনি যখন বাবাকে সাহায্য করতে সেই কাপড়ের দোকানে যেতেন এবং ক্রেতাদের সঙ্গে কথা বলে কাপড় বিক্রির চেষ্টা করতেন। তার মাধ্যমে তিনি এই গুণটা অর্জন করেছেন যে কিভাবে যে কোনো ব্যক্তিকে দেখে তার কেমন পছন্দ, তার কেমন সচ্ছলতা, মানে কি ব্যাকগ্রাউন্ড থেকে তিনি এসেছেন সেসব বিবেচনা করা যাবে, কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে এবং নানা মানুষের সঙ্গে কথা বলা, মেশা এবং তাকে পছন্দে অপছন্দে সহায়তা করার একটা দক্ষতা সাদিক কায়েম সেই বাবার কাপড়ের দোকানে সাহায্য করতে করতে কিন্তু অর্জন করেছেন। মানে এই গল্পগুলো বলছি এই কারণে যে এই যে বাংলাদেশে ছাত্র শিবির নামক যে রাজনৈতিক সংগঠনটিকে আমরা তেমনভাবে চিনলাম না, সেই ছাত্র সংগঠনটির ছেলেগুলো যে এই তরুণেরা যে এত বিপুল বিজয় অর্জন করলো বাংলাদেশের সবচেয়ে প্রথিতযশা শিক্ষা প্রতিষ্ঠানটাতে এবং এরা যে জাতীয় নেতা হয়ে এলেন, কিভাবে তারা এই জাতীয় নেতা হতে পারলেন, এই বিষয়গুলো বুঝতে আসলে এই জিনিসগুলো হয়তো নজর করা খুব জরুরি। এস এম ফারহাদ আর সাদিক কায়েমের ঘনিষ্ঠ সম্পর্কের কথা বলছিলাম। সাদিক কায়েম একথাও বলেছেন যে ১.৫ দশক যখন তারা গোপনে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার, আর আমি তো বলছিলাম সেই ৯০-এর পর থেকেই একরকম গোপনে আছে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবির, তো ১.৫ দশক ধরে যখন দোর্দণ্ড প্রতাপ ছাত্রলীগের এবং একরকমের মামলা হামলার ভয় ছাত্র শিবিরের রাজনীতি করছেন সেটা বললে, তখন কিন্তু সাদিক কায়েমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে প্রথম বর্ষে ছাত্রলীগের মিছিলেও যেতে হয়েছিল। এস এম ফারহাদের বিরুদ্ধেও এই অভিযোগ এসেছিল। এস এম ফারহাদ বরাবরই বলেছেন তিনি ছাত্রলীগের রাজনীতি করতেন না। পরে ছাত্রলীগেরই এক নেতা রীতিমতো ভিডিও বার্তা দিয়ে জানিয়েছেন যে যা নিয়ে এত নাটক, যে ছাত্রলীগ করতো আগে ফারহাদ, এখন কেন সে ছাত্র শিবিরের রাজনীতি থেকে তার নেতা হিসেবে জিএস নির্বাচন করবেন, এই নিয়ে তো একজন রিট করলেন। তার প্রতিবাদে শেষ পর্যন্ত, মানে সেটা খোলাসা করতে শেষ পর্যন্ত কিন্তু ছাত্রলীগের এক নেতা ভিডিও বার্তা দিয়ে খোলাসা করেছেন যে ফারহাদকে সেটা করতে হয়নি। সাদিক কায়েম নিজেই বলেছেন তাকে প্রথম বর্ষে করতে হয়েছিল, পরে তার বন্ধুত্ব হয় মাহফুজ আলম, এখন তথ্য উপদেষ্টা ডক্টর ইউনূসের মাস্টারমাইন্ড, তার সঙ্গে। এবং সাদিক কায়েম কিন্তু পরিষ্কার করে গত কয়েক মাসের টক শোতে জানিয়েছেন, বলেছেন যে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির পেছনে থেকে প্রকাশ্যে না এসে ভিপি নূরের দল, মানে এর আগের বারের কোটা সংস্কার আন্দোলনের পর নূরকে ভিপি পদে দাঁড় করাতে ছাত্র অধিকার পরিষদ গড়ে তুলল এবং এরকম আরও বিভিন্ন রাজনৈতিক দল বা ছাত্র সংগঠন গড়ে তোলার মাধ্যমে তারা সর্বশেষ ছাত্র শক্তি গঠন করলো, যেই গণতান্ত্রিক ছাত্র শক্তি ২০২৩-এর অক্টোবরে গঠিত হওয়ার পর ২০২৪-এর জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একরকমের নেতৃত্ব দিল, মানে সমন্বয়কারী নাহিদ, আসিফ, তারা ছিলেন সেই গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা। তো সাদিক কায়েম পরিষ্কার করে বলেছেন যে কিভাবে তারা গোপনে ছিলেন তাদের সাংগঠনিক কৌশল হিসেবে, তাদের সাংগঠনিক সিদ্ধান্ত হিসেবে, কিন্তু কি করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি, বাংলাদেশের ছাত্র রাজনীতির গতি প্রকৃতি এবং বাংলাদেশের শেখ হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী রাজনীতির মূল গতিপথ নির্ধারণে একেবারে মানে সম্মুখ সারিতে ভূমিকা রাখছিলেন। এস এম ফারহাদ এবং সাদিক কায়েম অত্যন্ত ঘনিষ্ঠ, জুলাই আগস্টের আন্দোলনেও তারা ভীষণ ঘনিষ্ঠ ছিলেন, একই সঙ্গে হাতে হাত রেখে একটা মানে সর্বসময়ের সাথী হিসেবে কিন্তু কাজ করছিলেন যারা, তাদের মধ্যে এই দুজনও আছেন। এবং ৯ দফা, যে ৯ দফায় প্রথম শেখ হাসিনাকে ক্ষমা চাইতে বলা হলো, ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হলো, সেই ৯ দফা খসড়ায় সাদিক কায়েম এবং এস এম ফারহাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, সেগুলো আমরা এখন জানতে পারি। এই এস এম ফারহাদ এবং সাদিক কায়েমেরা কিন্তু শুধু সংগঠনই করেছেন, একেবারে স্কুল পর্যায় থেকে, ওই যে বলছিলাম পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ, হিল সোসাইটি, সেসব যেমন করে করে এসেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেও তারা কিন্তু ব্যক্তিগত সম্পর্ক গত কয়েক বছর ধরে ২০১৬-১৭ সেশনের ছাত্র এই সাদিক কায়েম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র, সমাজ কল্যাণ গবেষণার ছাত্র ফারহাদ, এরা যে বিপুল পরিমাণ শিক্ষার্থীর সঙ্গে নানা মনন পথের
বিপুল পরিমাণ শিক্ষার্থীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলেছেন, কারণ তারা খেলাধুলায় ছিলেন, কারণ তারা ডিবেটিং সোসাইটি করেছেন, কারণ তারা ইউথ সোসাইটি করেছেন, মানে যেখানে যেই সংগঠন পেয়েছেন সেই সংগঠনে গিয়ে কিন্তু তারা অংশ নিয়েছেন এবং সেই সংগঠনে অংশ নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জড়িত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে গত কয়েক বছরে প্রকাশ্য রাজনৈতিক পরিচয় দিয়ে না আসলেও ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলেছেন, তাদের সমস্যা সম্ভাবনার কথা শুনেছেন এবং ওই ব্যক্তিগত সম্পর্কের ফল কিন্তু সাদিক কায়েম এবং ফারহাদ পেয়েছেন এই নির্বাচনেও। সকলেই যে এই যে 80% 75% ভোট নাকি পড়েছে ডাকসু নির্বাচনে, অনেকেই হাই হাই করে বলছেন সবাই কি শিবিরের রাজনীতিকেই সমর্থন দিচ্ছেন। অবশ্যই শিবিরের আদর্শিক রাজনীতিরও একটা বিরাট সমর্থন তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে। এর পাশাপাশি এই তরুণদেরকেও আসলে অত্যন্ত গুরুত্বের সঙ্গে লক্ষ্য করতে হবে, বিবেচনা করতে হবে, কারণ তাদের ওপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা সহ বিশ্ববিদ্যালয়ের তরুণেরা ভরসা করেছেন, কারণ তাদের সঙ্গে তাদের দীর্ঘদিনের সাংগঠনিক সম্পর্ক। সকলে কিন্তু শিবির করেন না, যাদের সঙ্গে তাদের সাংগঠনিক সম্পর্ক, কারোর সাথে ডিবেটিং সোসাইটি করতে গিয়ে হয়েছে, কারোর সঙ্গে ইউথ সোসাইটির গিয়ে তাদের সম্পর্ক গড়ে উঠেছে, কিন্তু ব্যক্তিগত সম্পর্ক, সাংগঠনিক সম্পর্ক আছে। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আর এজিএস পদে যিনি বিজয়ী হয়েছেন তিনি মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে অনার্স মাস্টার্স দুটোতেই প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন। তিনি জয়পুরহাটের ছেলে এবং এই জয়পুরহাটের ছেলে মহিউদ্দিন খান তিনি পড়েছেন জয়পুরহাটের হানাইল কামিল মাদ্রাসায়। আমি পড়ছিলাম এক জায়গায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা তিনি নাকি বলেছেন যে মহিউদ্দিনের মতো যদি এমন তুখর এবং এত সুন্দর ব্যবহারের ছেলে ছাত্র শিবিরের রাজনীতি তৈরি করতে পারে তাহলে ছাত্র শিবিরের রাজনীতিই ভালো। আমি পড়ছিলাম যে সাদিক কায়েম যখন নিজের পরিচয় দিয়ে বেরিয়ে এলেন তখন জুলকারনাইন সাহেব তাকে নিয়ে যে স্ট্যাটাস লিখেছিলেন সেখানে যেমন মনে করিয়েছিলেন তাকে সাদিক কায়েম পরিচয় দিয়েছিলেন নিজের সালমান বলে, তো তিনি লিখছেন আমি সাদিক কায়েমকে সালমান বলেই ডাকবো। আর সালমানের মতো ছেলে যদি ছাত্র শিবিরের রাজনীতি তৈরি করতে পারে তাহলে ছাত্র শিবিরের রাজনীতিই ভালো। এই দুটো স্ট্যাটাসের কথা বললাম এই কারণে যে ছাত্র শিবিরের রাজনীতির ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে ব্যাপক বিজয় তার পেছনে আসলে এই ব্যক্তি পদপ্রার্থীদেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাদের ব্যবহার, তাদের আচরণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল মত পথের ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার যে দক্ষতা, এই সব কিছুই বিরাট ভূমিকা রেখেছে তাদের বিরাট বিজয়ে।